প্রথমে আপনাকে স্বাগত। নমস্কার। নমস্কার। মানবাধিকার বার্তার পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমরা বিভিন্ন সচেতনতামূলক যেই অনুষ্ঠানগুলো করে আসছি, যাতে সাধারণ মানুষ অনেক উপকৃত হয় এবং আমাদের পরিষেবা সম্বন্ধে অনেকে জানতে পারে। তো আজকে আমরা বেশ কয়েকটা এপিসোডে আমরা আলোচনা করছিলাম ডিভোর্স সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আপনার কাছে আজকে জানতে চাইবো যে মেইনটেনেন্স কি? মেইনটেন্স সম্পর্কে যদি বলতে হয়, এটা তো একটা ভাস্ট জিনিস। সাধারণভাবে মেইনটেন্স আমরা যদি নর্মালি ভাবি, সাধারণ মানুষের মতো, আইনি ছাত্র আইনি মানুষ না হয়ে সাধারণভাবে যদি মেইনটেন্স ভাবি, যে কোনো এমন একটা কাজ, যে কাজ কাজের মধ্য দিয়ে কোনো কিছুকে ভালো কন্ডিশনে ভালো অবস্থাতে রাখা হয়। যদি আইনি ভাষায় আমরা বলি মেইনটেনেন্স কি, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম। সেটা কি, এটার সাথে কিছু যোগ হয়ে যায়। কি বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ইকোনমিক্যাল সাপোর্ট। ইকোনমিক্যাল সাপোর্ট যারা ডিপেন্ডেন্ট আছে, সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট হিসেবে ওয়াইফ হতে পারে, চিলড্রেন হতে পারে, প্যারেন্টস হতে পারে, কখনো কখনো দেখেছি হাজবেন্ডও হতে পারে। তো ইকোনমিক্যালি সাপোর্ট যার মধ্য দিয়ে তার আহ, দৈনন্দিন জীবনযাত্রা সুস্থভাবে ঠিকঠাকভাবে রান করতে পারে, চলতে পারে, তার মেডিকেল সাপোর্ট, তার এডুকেশনাল সাপোর্ট, সমস্ত রকম সাপোর্টের জন্য যে প্রক্রিয়া, যে কাজ, যে অ্যাক্টিভিটিস, হ্যাঁ, তার কাজের জন্য ফর ডিপেন্ডেন্ট, যারা তার উপর ডিপেন্ড করছে, সেটাকেই আমরা সর্বাঙ্গীনভাবে মেনটেন্স বলে থাকি। হ্যাঁ, মানে সহজ এখানে বাংলা ভাষায় বলতে গেলে বলা যায় ভরণ পোষণের একটা। ভরণ পোষণ, হ্যাঁ, হ্যাঁ। বাংলাতে আমরা স্বাভাবিক সাধারণ মানুষ হিসেবে আমরা এটাকে ভরণ পোষণ বা খোরপোশ, আইনি ভাষায় আমরা বাংলাতে বলি আমরা খোরপোশ। আচ্ছা। যে খোরপোশ, খোরপোশটা কি, যে যেখানে ফিনান্সিয়ালি আর্থিকভাবে তাকে সহায়তা করা হয়। যারা অ্যাপ্লিক্যান্ট, মানে যারা আবেদন করছেন, তারা অক্ষম, নিজেকে সার্ভাইভ, নিজেকে এই সমাজে, এই জগতে ঠিকঠাক ভাবে চালনা করার জন্য অক্ষম বোধ করছে, তখন তারা কনসার্ন যারা অথরিটি আছে, কনসার্ন যে ব্যক্তি আছে, যার থেকে তারা খোরপোশ পেতে পারে আইনি সহযোগিতার হাত দিয়ে, তখন সেটাকে আমরা সর্বাঙ্গীনভাবে মেনটেন বা বলে থাকি, বা খোরপোশ বলে থাকি। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই বা শুনতে পারি যে মেয়েরা খোরপোশ চায় বা মেনটেনেন্সের মামলা করে। তাই কে বা কারা এই মেনটেনেন্সের মামলা করতে পারে বা পেতে পারে? না, আমি একটু আগেই বললাম, মেনটেন্যান্সের মামলা আমরা সাধারণভাবে দেখি যে যারা ওয়াইফ হন, সেই ক্ষেত্রে আমরা যেসব ডিসপিউট গুলো প্রতি ঘরে ঘরে দেখি, যে ওয়াইফ কোনো তার হাজবেন্ডের তরফ থেকে, পক্ষ থেকে হচ্ছে কোন রকম ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে না, বা অন্যরকম আরো কিছু অ্যাডিশনাল যে সাপোর্ট যেগুলো দরকার হয়, যেগুলো ফিনান্সিয়াল সাপোর্ট ছাড়া সম্ভব নয়, সেই সবগুলোতে হচ্ছে ওয়াইফ হচ্ছে তার হাজবেন্ডের পক্ষ, হাজবেন্ডের থেকে আইনি পদ্ধতিতে মেনটেন্স দাবি করতে পারে। এছাড়াও তার যে সন্তান যারা থাকে, সে বৈধ সন্তান হতে পারে, অবৈধ সন্তান হতে পারে। এছাড়াও হচ্ছে সেই ওয়াইফ, বিশেষভাবে মনে রাখতে হবে, সেই ওয়াইফ যদি ডিভোর্সও হয়, তার ডিভোর্স যদি হয়ে যায়, ডিভোর্সের পরবর্তী সময়েও সে কিন্তু খোরপোশ দাবি করতে পারে, ততদিন পর্যন্ত যতদিন সে নতুন করে আবার বিয়ে না করেন, ততদিন পর্যন্ত কিন্তু তাকে মেইনটেনেন্স খোরপোশ দাবি করতে পারেন তার নিজের জন্য, সেই ডিভোর্সি ওয়াইফ বা পরিত্যক্ত যিনি ওয়াইফ হচ্ছেন, তিনি করতে পারেন, এবং তিনি তার সন্তানের জন্য সেই সব সন্তানের জন্য করতে পারেন যেসব সন্তানরা মানে হচ্ছে 18 বছর কমপ্লিট হয়নি। কখনো কখনো এটাও দেখা গেছে 18 বছর কমপ্লিট হয়েছে, সেসব ছেলেমেয়েরাও মেনটেন্স ক্লেম করছে। কখন? যদি দেখা যায় সেই সব বাচ্চারা যখন তারা অ্যাডাল্ট হয়ে গেল, 18 বছর কমপ্লিট হয়ে গেল, কিন্তু তারা ফিজিক্যালি, মেন্টালি, হ্যাঁ, চ্যালেঞ্জ আছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা তার হাজবেন্ড, তার বাবার কাছ থেকে বা তাদের যে গার্জিয়ানের পক্ষ থেকে কিন্তু খোরপোশ বা মেনটেন্স ক্লেম করতে পারে। এছাড়াও যারা পিতামাতা আছে, এজেড পিতামাতা আছে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম আইন আছে, বিভিন্ন রকম পার্সোনাল আইন আছে, বিভিন্ন রকম সেই পার্সোনাল আইন অনুযায়ী সেগুলো গভর্ন হয়, সেগুলো পরিচালিত হয়। এছাড়া
বিশেষভাবে একটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে একটা কমন এবং সেকুলার ল যাকে আমরা বলি, মানে ধর্মনিরপেক্ষ ও ল যাকে বলা যায়, যেখানে যে আইনের মধ্য দিয়ে সমস্ত ধর্মের মানুষ সেই আইনের বশে তাদের ব্যক্তিগত আইন বাদ রেখে, তার ব্যক্তিগত আইনকে হচ্ছে না ধরে শুধুমাত্র এই একটা আইনের মধ্য দিয়ে তারা কিন্তু খোরপোশ চাইতে পারে, যার কাছ থেকে তারা পেতে চাইছে। যেমন হাজবেন্ড হতে পারে, হচ্ছে বা ছেলে হতে পারে, বাবা হতে পারে, তার থেকে তা চাইতে পারে। সেই আইনটা হচ্ছে, আমরা এর আগে জানতাম যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1973 125 সেকশন বলে একটা ধারা ছিল। সেই ধারা অনুযায়ী তারা চাইতে পারতো। এখন বর্তমানে যেটা যে নতুন আইনে এসে সেকশন 144, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বলে যে আইনটা আছে, যেটা ওই সেকুলার ল গভর্ন করছে, তার মধ্য দিয়ে যে কোনো ধর্মের মানুষ, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, যে কোনো ধর্মের মানুষ ওই আইনের বশে, ওই আইনের ধারা দিয়ে তারা খোরপোশ কনসার্ন পার্সনের থেকে কিন্তু তারা চাইতেই পারে। এটা বিষয়। এবং পাশাপাশি একটা বিষয় বলতে বলতে মনে পড়ে যায়, সেটা হচ্ছে মুসলিমরাও কিন্তু, যেটা বললাম, মুসলিমরাও করতে পারে। এছাড়া মুসলিমদের পার্সোনাল আইনও রয়েছে, তারা সেই আইনের বশে খোরপোশ চাইতে পারে। আহ, আমরা দেখেছি যে খোরপোশ চাওয়ার ক্ষেত্রে মুসলিমদের ক্ষেত্রে যদি মুসলিম যারা মহিলা আছেন, তারা, আমি বলেছি, ডিভোর্সের পরেও চাইতে পারে। মুসলিম মহিলারাও ডিভোর্সের পরে চাইতে পারে। এখানে কিছু কন্ডিশন আছে। এখানে কিছু কন্ডিশন হচ্ছে, যদি কোনো ডিভোর্সি মহিলা, মুসলিম মহিলা, তার হাজবেন্ডের থেকে খোরপোশ ক্লেম করবে, খোরপোশ চাইতে পারে, তাদের একটা ইসলামিক যে ওয়ার্ড আছে, যেটা আমরা লুনার যে সার্কেল বলি, অথবা ইদ্যত সার্কেল বলি। এটা একটা ওয়েটিং পিরিয়ড। লুনার বা ইদ্যত, এটা একটা ওয়েটিং পিরিয়ড। এই ওয়েটিং পিরিয়ডটা হচ্ছে পার হয়ে গেলে পাবে কি পাবে না, এরপরে আমি আবার আসবো। এইটার মধ্যে কিন্তু তারা খোরপোশ চাইতে পারে বা মেনটেন্স চাইতে পারে তাদের হাজবেন্ডের তরফ থেকে। এবার প্রশ্ন উঠতে পারে, ইদ্যতটা কি হতে পারে? সেই ক্ষেত্রে ইদ্যতটা আমরা এটাকে বলছি যেটা ওয়েটিং পিরিয়ড। ওয়েটিং পিরিয়ড মানে হচ্ছে থ্রি মেনস্ট্রুল যে পিরিয়ড, যেটা নারীদের হয়ে থাকে। কিছু কিছু নারীদের যেগুলো আমরা বাংলাতে মাসিক বলি, সেই 1 মাস মানে 3 মাস, সেই 3 মাস সার্কেল অনুযায়ী এটাকে ইদ্যত পিরিয়ড, 3 মাস ইদ্যত পিরিয়ড মধ্যে তাকে কিন্তু খোরপোশ হাজবেন্ড বা কনসার্ন যে মুসলিম হাজবেন্ড, সে দিতে বাধ্য থাকবে। এছাড়াও যে লুনার পিরিয়ড বললাম, এই লুনার পিরিয়ডটা ক্লেম মানে করা হয়, কাউন্ট করা হয় 29, ইসলামিক যে নিয়ম আছে 29 অথবা 30 দিন অন্তর, মানে অ্যাকচুয়ালি পূর্ণচন্দ্র অনুযায়ী একটা সার্কেল হয়। তো জেনারেলি সেই অনুযায়ী হলে মানে 4 মাস, 3 4 মানে 120 দিন, এই অনুযায়ী কাউন্ট করা হয়। এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই 4 মাস হচ্ছে সেসব ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে সেসব মহিলাদের হাজবেন্ড মারা গেছে, তখন সেই ক্ষেত্রে 4 মাস। যদি হাজবেন্ড মারা গেল না, ডিভোর্স হয়েছে মুসলিম ওয়াইফদের, সেই ক্ষেত্রে কিন্তু 3 মাস, 3 মাস লুনার, 3 মাস ইদ্যত। এই সময়টা কিন্তু মেনটেন করতে হবে। এর তরফ থেকে এই ইদ্যত পিরিয়ড পার হওয়ার পরও কিছু কিছু সুপ্রিম কোর্টের অবজারভেশন এসছে, আমি দেখলাম যে বিয়ন্ড ইদ্যত পিরিয়ড, মানে ইদ্যত পিরিয়ড ছাড়িয়ে যাওয়ার পরেও সেই সব মহিলারাও, ডিভোর্সি মহিলাও কিন্তু তাদের হাজবেন্ড থেকে ক্লেম করতে পারে। যেটা এক সময় এটা কন্ট্রাডিক্টরি ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট, আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট, তিনি অবজারভেশন দিয়েছেন। তবে সেই অবজারভেশন গুলো পরবর্তী ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করলে আমি বলে দেবো। আহ, তার মধ্য দিয়ে তারা কিন্তু ওই আফটার ইদ্যত পিরিয়ডও কিন্তু তারা ক্লেম করতে পারে, মুসলিম লেডি। তো আপনি একটু আগে বললেন যে মহিলারা পরবর্তী বিয়ের আগে পর্যন্ত খোরপোশে মামলা করতে পারে। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে মেয়েরা ডিভোর্স হয়তো হয়নি, মানে আইনত হয়তো সে ছেড়ে স্বামীকে ছেড়ে সে চলে গিয়ে অন্যত্র বিয়ে করেছে। বিয়ে করার পরে সে কি তখন খোরপোশে মামলা করতে পারে পূর্ব স্বামীর বিরুদ্ধে? না না, এইটা একটা বিষয়। এটা হচ্ছে বিয়ে, ডিভোর্স হয়নি, কিন্তু সে আবার ফার্দার রিম্যারি করেছে। একদম। কিন্তু আইনি ভাষায় সেটা, সেই সেকেন্ড যে বিয়েটা হয়েছে,
যেহেতু প্রথমটা কোনো রকম ভাবে ডিসলভ হয়নি, কোনো রকম ভাবে সেটাকে ডিভোর্স হয়নি, স্বাভাবিক সেকেন্ড বিয়েটাকে আইনি ভাষায় বৈধ বলা যাচ্ছে না হিন্দু আইন অনুযায়ী। সেই ক্ষেত্রে কিন্তু দেখার বিষয় আছে অ্যাডাল্টারি যদি ম্যাটার থাকে, সেই অ্যাডাল্টারি যদি আহ, উম, মানে শুধুমাত্র এখানে আবার কিছু ব্যাপার আছে, বলতে বলতে হয় অনেক কিছু। অ্যাডাল্টারি মানে শুধুমাত্র আমি ওভার টেলিফোনে তার সাথে হাই হ্যালো করলাম, কোথাও দেখা করলাম, শুধু তাই নয়। অ্যাডাল্টারি তখনই কমপ্লিট হয়ে যাবে যখন যদি সেটা তার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ হয়। তাহলে কিন্তু সেই সব গুলোতে এই অ্যাডাল্টারি গ্রাউন্ড গুলোতে কিছু অবজারভেশন আছে সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে মামলা সুপ্রিম করলে কোর্টে মামলা দাঁড়াবে না, মামলাতে না দাঁড়ানোর চান্সটা সব থেকে বেশি। সেটা প্রমাণ ঠিক আছে, সে সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ, কিন্তু দেখাতে হবে যে তার অ্যাডাল্টারি আছে কিনা। ঠিক আছে, আর রিম্যারিজ যে কথাটা বলা হচ্ছে সেই ম্যারেজটা হচ্ছে আফটার ডিভোর্স। যদি রিম্যারেজ করে তখন সে ক্লেম করতে পারবে না যে বেতনে। ধরুন কোনো কারণে সে ক্লেম করেছে, মেনটেন্যান্সে মামলা করেছে, হ্যাঁ, মামলা করার পরবর্তীতে দেখা যাচ্ছে স্বামী মারা গেছে। মারা গেছে, কে হ্যাঁ, দেবে? হ্যাঁ, সেক্ষেত্রে তখন তখন বিষয়টা চলে যাচ্ছে তাদের রিলেটিভ, ইমিডিয়েট যারা রিলেটিভস আছে, মানে সেই স্ত্রী ছাড়া অন্য কেউ। সেই না মানে সেই হাজবেন্ডের যারা রিলেটিভস। ঠিক আছে, সে ভাই হতে পারে, বাবা হতে পারে, মা হতে হ্যাঁ পারে। হতে রিলেটিভস হতে পারে। এছাড়াও তাদের যে মুসলিম ওয়াকফ বোর্ড যেটা রয়েছে তারাও কিন্তু মেনটেন করতে বাধ্য, প্রপার থ্রুতে অ্যাপ্লিকেশন ওয়াইজ লিগাল প্রসিডিওরে। এই ক্ষেত্রে কিন্তু তাদের রিলেটিভস বা ওয়াকফ বোর্ড, মুসলিম ওয়াকফ বোর্ড তারা মেনটেন করবে ওই হচ্ছে যিনি মেনটেন ক্লেম করছেন মুসলিম ওয়াইফ, হ্যাঁ ডিভোর্সি বা হচ্ছে বিধবা যিনি আছেন সেই ক্ষেত্রে তিনি করতে পারেন। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা মনে রাখার বিষয় হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে আমি পিতামাতার কথা বললাম, পিতামাতা যদি মানে সৎ হন বা দত্তক পিতামাতারও হন যদি, সেই ক্ষেত্রেও কিন্তু সেই পিতামাতারাও কিন্তু হচ্ছে যে বিশেষ আইন রয়েছে, সেই বিশেষ আইন অনুযায়ী তারা কিন্তু তাদের ছেলেদের বা মেয়ের তরফ থেকে কাছ থেকে কিন্তু তারা খোরপোশ বা মেনটেন্স ক্লেম করতে পারে। ঠিক আছে, এটা বিশেষ করে মনে রাখার ব্যাপার আছে। মামলা চলছে, তো তিনি বলছেন সে আমার আমার স্ত্রী আমার বাড়িতে থাকছেন, তার সত্ত্বেও মেনটেন্যান্সে মামলা করেছে আমার বিরুদ্ধে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সে মেনটেন্যান্স মামলা করতে পারে এবং সেই মামলাটা কি দাঁড়াতে পারে? হ্যাঁ, মেইনটেন্যান্স মামলা সে এক রুফের নিচে, এক ছাদের নিচে থাকা সত্ত্বেও যদি সে ফিল করছে, যে সে বোধ করছে যে আমি মেনটেন করতে পারছি না, নিজের বা নিজের ছেলে মেয়ে যে বা যারা আছেন তারা মেনটেন করতে পারছি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে একই ছাদের নিচে থাকলেও সেই ক্ষেত্রে কিন্তু তার হাজবেন্ডের পক্ষ থেকে, কেন মেনটেন্স মামলা কখন হচ্ছে, কোর্টের মামলা তখনই হয় যখনই সে ইকোনমিক্যালি সে সাপোর্ট পাচ্ছে না ফ্রম হার হাজবেন্ড অর ফাদার ইন ল। তো সেই ক্ষেত্রে তার মেনটেন্স ক্লেম করে, তো যখন পাচ্ছে না বলেই তো তারা কোর্টের দ্বারস্থ হন। তো কোর্টের দ্বারস্থ যখনই হচ্ছেন তাহলে কোর্ট বুঝে নিচ্ছেন যে তার হাজবেন্ড, কনসার্ন হাজবেন্ড তাকে মেনটেন করছেন না প্রপারলি। এবার প্রপারলি মেনটেন না করার পিছনে অনেক অন্য কারণ থাকতে পারে, সে যে হাজবেন্ডের ফিনান্সিয়াল ক্রাইসিস এর মধ্যে দিয়ে হয়তো যাচ্ছেন, সেক্ষেত্রে না কি? না, ফিনান্সিয়াল ক্রাইসিস, সেই হাজবেন্ড যদি হচ্ছে আপনার বেকারও হন, হুম, সেটা তো মানে কোনো মানুষ তো বেকার হতে পারেন না, সে তাহলে তাকে তাহলে বিয়ে তাকে করতো না। তাহলে তো হ্যাঁ, তাহলে তো সে বৈবাহিক সম্পর্কে নিজেকে আটকাতো না। তো সেই ক্ষেত্রে কোর্ট ধরেই নেবে যে তিনি কিছু না কিছু আর্ন করেন। তো স্বাভাবিকভাবে সেই মানে বৈধতার আইন মানে রিলেশনের উপর দিক দাঁড়িয়ে তাকে, ওয়াইফকে, বাচ্চারা বা তার মা বাবা, তো তাকে মেনটেন করতে সে বাধ্য। সেই ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যদি হচ্ছে সেই ওয়াইফ যদি কোয়ালিফাইড স্যালারিড হয়, কোয়ালিফাইড যদি প্রাইভেট বা গভর্নমেন্ট যে কোনো যে সেলফ হ্যাঁ এমপ্লয়েড হয়। হয়, না সেগুলো দেখানোর বিষয় আছে। সেক্ষেত্রে দেখা যায় কিছু হাজবেন্ড আছে তার মেডিকেল অনেক কমপ্লিকেশন রয়েছে, ব্যক্তিগত মেডিকেল কমপ্লিকেশন, সে মানে আনএবল টু ওয়ার্ক, মানে কোনো কাজ করতে পারে না। তো সেটা তো ম্যাটার অফ হচ্ছে ম্যাটার অফ ট্রায়াল বা ডিসেবিলিটি। ম্যাটার অফ হ্যাঁ কোর্ট কনসার্ন ম্যাটার, মানে ওটা এভিডেন্সের ব্যাপার। তো সেই ক্ষেত্রে যদি সে দেখা যায় যে ওয়াইফ সে তার প্রাইভেট জব করে হোক বা সেলফ এমপ্লয়েড হয়ে সে কাজ করছে,
করে তার মানে করছে, তার যে পরিবারকে মেনটেন করছে। দৈনন্দিন জীবনযাত্রা মেনটেন করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ওটা ম্যাটার অফ কন্ট্রাডিকশন, এভিডেন্সের ব্যাপার, তো সেই এভিডেন্সের উপর দাঁড়িয়ে তখন সেটাকে কোর্ট বিবেচনা করেন, এই আর কি। সাধারণভাবে কি হয়, একটা ছেলে সে সুস্থ থাকে বা যেমনই থাকুক না কেন, তাকে মেনটেন করতে হবে, এটাই অনেক ব্যাপার। ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রীরা মানে হয়তো সেই স্বামীর বাড়ির উপর ভাগ চাইছে, যে আমাকে বাড়ির ভাগ দিতে হবে। হয়তো সেই ক্ষেত্রে স্বামীর নামে বাড়ি নেই, বাড়ি তার বাবার নামে বা মায়ের নামে আছে, সেক্ষেত্রে না, এটা তো, সে তো ওনারই নন, হ্যাঁ, তো আমার যা নয় আমি দেবো কি করে? আমি যার মালিকই নই, তো আমি কিভাবে অন্যের একটা মানে জোরপূর্বক ফোর্সফুলি আমি অবটেন করে গ্রহণ করে আমি তাকে দেবো কিভাবে? সেটা তো সম্ভব হয় না। খোরপোশ চাইতে পারে, তার মানে ইংল্যান্ড তার যে পিতামাতা বা তার যে অন্যান্য রিলেটিভ আছে তাদের স্থাবর অস্থাবর সেগুলো ক্লেম করতে হবে, সেটা তো পারে না। সে মেনটেনেন্সের জন্য সে স্বামীর নিজস্ব ফিনান্সিয়াল সম্পত্তি নেই। সাপোর্ট চাইতে পারে। সে ফিনান্স সাপোর্ট সে হাজবেন্ড কিভাবে দেবে কি দেবে না, সেটা সেটা হচ্ছে কোর্টের ব্যাপার। কোর্ট ডাইরেকশন অবজারভেশন যেভাবে টানবে সেইভাবে সে কনসার্ন হাজবেন্ড সেভাবে দিতে বাধ্য থাকবে, এই আর কি। তো অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের এই চ্যানেলটা দেখছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আইন সংক্রান্ত, আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমাদের যিনি আছেন আইন বিশেষজ্ঞ, যিনি কলকাতা হাইকোর্ট সহ বিভিন্ন কোর্টের আহ, আইনের ব্যাপারটা দেখেন, অবশ্যই আপনাকে সাহায্য বা সহযোগিতা করা হবে, চেষ্টা করা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।